আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, বিশিষ্ট পরিবেশবিদ জননেতা মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক জননেতা জনাব মোহাম্মদুল্লাহ, কোতোয়ালি থানার সম্মানিত নায়েব আমির, মহানগরীর মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল জাহের সহ কোতোয়ালি থানার কর্মপরিষদ সদস্য বৃন্দ আজকে উপস্থিত আছেন। আজকের এই সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচি সভাপতিত্ব করছেন কোতোয়ালি থানা জামাতের সংগ্রামী আমির, মহানগরী সংগঠনের কর্মপরিষদ সদস্য জননেতা জনাব আমির হুসাইন। কর্মসূচির শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী 20 নং দেওয়ান বাজার ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা শাহ কামাল হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ওই দিনের জন্য আমরা গণভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে দেশের সংস্কারের জন্য আমরা ভোট প্রদান করব। প্রিয় উপস্থিতি, 1971 সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্বের পরে আমরা কাঠামোর মাধ্যমে সরকার দেশকে পরিচালনা করেছে। তার এই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতাসীন হওয়ার পর আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে, আইন ব্যবস্থা থেকে শুরু করে এমন কোন প্রতিষ্ঠান ছিল না তারা তার উপর আঘাত হানে নাই। 24-এর গণবিপ্লবের পর বাংলাদেশের মানুষ যেভাবে সংস্কার চেয়েছে, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সমস্ত ফ্যাসিবাদী দলগুলি ঐক্যমত্য কমিশনের
মাধ্যমে এই রাষ্ট্রকে নতুন করে সাজানোর জন্য কিছু বিষয় জনগণের সামনে উপস্থাপন করেছে। এর এই মাধ্যমে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ বাংলাদেশের যে 24-এর গণঅভ্যুত্থানের মূল স্পিরিট জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সামনে হা ভোটের ব্যবস্থা করা হয়েছে। এই হা ভোটকে জয়যুক্ত করার জন্য মূলত আজকের এই কর্মসূচি। এই কর্মসূচি এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী মজলিসে শুরার অন্যতম সদস্য কোতোয়ালি থানার সংগ্রামী নায়েবে আমির জনাব অধ্যাপক আব্দুল জাহেদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকে লিফলেট বিতরণ কর্মসূচির পূর্ব সমাবেশের সভাপতি চট্টগ্রাম মহানগরী সুরারের কল্যাণ পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আমির হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হলেন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য বিশিষ্ট বুদ্ধিজীবী পরিবেশ বিজ্ঞানী আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ আমির জনাব নজরুল ইসলাম সাহেব উপস্থিত হলেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের শুরার অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরী জামাতের এসপি সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক জনাব মাহমুদ সাহেব, সম্মানিত সঞ্চালক বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মেহমানবৃন্দ আপনাদের সঙ্গে কথা বলবে। আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করছি। জুলাইয়ের যে বিপ্লব শুধুমাত্র স্বৈরাচারী সরকারের পতন ঘটানো তাদের লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য ছিল সমাজের মধ্যে একটি আমূল পরিবর্তন আনা, সমস্ত ফেসিলিটি কর্মকাণ্ডের ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া, যেন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে, কোন স্বৈরাচারের আজ্ঞাবহ হয়ে এই প্রতিষ্ঠানগুলো যেন পরিচালিত না হয়। আমরা দেখেছি ইতিপূর্বে জনগণের সর্বশেষ আশ্রয় হাইকোর্ট পর্যন্ত কিভাবে স্বৈরাচারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছিল। আমরা চাই না আবার ফেসিবাদ ফিরে আসুক, আবার স্বৈরাচার আমাদের সিন্দাবাদের ভূতের মতো আমাদের প্রাণের উপর সোয়ার হয়ে এটা আমরা চাই না। যদি আপনারা এটা না চান, স্বাধীনতার স্বাদ, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলো যদি আপনারা চান, তাহলে আমাদের সবাইকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। আসলে হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা যে বিষয়গুলো অর্জন করতে চাই আমাদের এই লিফলেটে বিস্তারিত হবে। আশা করি আপনারা সবাই আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে আপনাদের মূল্যবান রায় প্রদান করে নিজেদেরকে, দেশকে, জাতিকে স্বৈরাচারের আগমন বন্ধ করার জন্য সচেষ্ট হবে। এই আহ্বানটা আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কোতোয়ালি থানা জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই পথসভায় সভাপতিত্ব করছেন জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্ম পরিষদ সদস্য এবং কোতোয়ালি থানার সম্মানিত আমির জনাব আমির হোসেন, প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী সম্মানিত আমির জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, অন্যান্য জামাত নেতৃবৃন্দ এবং
আন্তর্জিল্লা এলাকার ব্যবসায়ী, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 15 বছর এদেশের 18 কোটি মানুষ অব্যাহতভাবে সংগ্রাম লড়াই করার ফলে খুনি ফ্যাসিবাদ সরকার পালাতে বাধ্য হয়েছে। এই জুলাইয়ে 2000-এর অধিক শাহাদাত বরণ করেছে, হাজার হাজার বন্ধুত্ব বরণ করেছে। সেই জুলাই শহীদদের জন্য একটি জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। আমরা আশা করেছিলাম এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু সেই জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে একটি দল সমর্থন করছে না, যারা এদেশে আবার ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। এদেশের মানুষ কি তা মেনে নেবে? তাই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য, সংস্কার এবং পরিবর্তনের জন্য আগামী 12 ফেব্রুয়ারি হার পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে, হাকে জয় যুক্ত করতে হবে। আপনাদের সকলকে ভোটকে জয়যুক্ত করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের সংগ্রামী আমির, বিশিষ্ট পরিবেশবিদ, জননেতা মোহাম্মদ নজরুল ইসলাম। জননেতা মোহাম্মদ নজরুল ইসলাম এখন বক্তব্য রাখছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, কোতোয়ালি থানা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত সঞ্চালক সহ নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং সংগ্রামী উপস্থিত জনতা, মূল বিষয়ে বক্তব্য দেওয়ার আগে আমি মাহে রমজান যেহেতু সমাগত, সেজন্য একটি কথা বলেই মূল বক্তব্যের দিকে যাব ইনশাআল্লাহ। এখন আমাদেরকে রজব মাস, একদিকে রমজানের প্রস্তুতি নিতে হচ্ছে, আবার অন্যদিকে 12 তারিখে ভোটের প্রস্তুতি নিতে হচ্ছে। রমজান এবং ভোট কাছাকাছি হওয়াতে মাহে রমজানের প্রস্তুতি নিতে যাতে আমরা ব্যক্তিগতভাবে ভুলে না যাই। আল্লাহ রসুল এই সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সকলে সেই দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। এবং এই রমজানের আগে আমরা প্রশাসন, ব্যবসায়ী সহ সকলকে আহ্বান জানাতে চাই, একের পর এক খুনের ঘটনা, অস্ত্রের ঝনঝনানিতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে। আমাদের সিএমপি কমিশনার মহোদয় অনেক উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে একটি তালিকাও প্রকাশ করেছেন। ওনার উদ্যোগ, আন্তরিকতাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24শে মার্চে সেই বাকরিয়া এক্সপ্রেস রোডে যে খুনের ঘটনা ঘটেছে, 2 জন খুন হয়েছিল। 5ই নভেম্বরে চালিতাতলিতে 1 জন খুন হয়েছিল। এইভাবে খুনের ঘটনা, হামলার ঘটনা, সন্ত্রাসের ঘটনা, এমনকি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলারা বিভিন্ন জায়গায় কার্যক্রম চালাতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন। সেজন্য আমরা সিএমপি কমিশনার মহোদয় এবং ম্যাজিস্ট্রেসি প্রাপ্ত সেনাবাহিনীকে সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, আপনাদের তৎপরতাকে, বিশেষভাবে আপনাদের গোয়েন্দা তৎপরতাকে আরো জোরদার করুন, যাতে ঘটনা ঘটার পরে
আপনারা আঞ্জুমনে মফিদুল ইসলামের ভূমিকা পালন না করেন। আপনারা ঘটনা ঘটার আগেই যাতে টের পান এবং সেই ঘটনা যাতে প্রতিরোধ করতে পারেন সেই রকম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ করতে হবে। রমজানকে সামনে নিয়ে যাতে কেউ কোনো বাজার অস্থিরতা সৃষ্টি করতে না পারে, যাতে রোজাদাররা সস্তায় জিনিসপত্র পায়, জিনিসপত্রের মজুদ এবং সরবরাহ এবং বাজার নিয়ন্ত্রণে যাতে আপনারা যোগ্য ভূমিকা রাখেন। বিশেষভাবে আমরা এখন দেখতে পাচ্ছি বাজারে কৃত্রিমভাবে গ্যাসের সংকট সৃষ্টি করা হয়েছে। এই গ্যাসের সংকটের পিছনে যারা দায়ী তাদেরকে অবিলম্বে আপনারা নিয়ন্ত্রণে আনুন এবং গ্যাস, বিদ্যুৎ, তেল সহ নুন, পেঁয়াজ, তেল, সোলাবুট, ডাল, চাল সহ সকল পণ্যের, নিত্য পণ্যের বাজারকে মজবুতভাবে মনিটরিং করে নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা রোজাদার আমাদেরকেও এখন থেকে ব্যক্তিগত ইবাদত বন্দেগী বাড়িয়ে দিয়ে, নফল রোজা বাড়িয়ে দিয়ে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রমজান উপলক্ষে এতটুকু কথা বলার পর আমরা এখন বোর্ডের পক্ষে কিছু কথা বলার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দীর্ঘদিন পরে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমরা সকলে মিলে ভোট কেন্দ্রে যাব ইনশাআল্লাহ। সেখানে আমরা দুইটা ভোট দেব। একটা হচ্ছে চট্টগ্রাম 9 আসনের ভোটার হিসেবে ভোট দেব, আরেকটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দেব। চট্টগ্রাম 9 আসনের ভোটার হিসেবে যেই ভোট দেব সেখানে দাঁড়িপাল্লার যিনি নমিনি ছিলেন আমাদের ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, তিনি বৈষম্যের শিকার হয়েছিলেন। কারণ আমরা দেখতে পাচ্ছি স্বয়ং তারেক রহমান নিজের নাগরিকত্বের তথ্য গোপন করে গুরুতর অপরাধ করেছেন, কিন্তু তারপরেও ওনার বিষয়টা ওভারলোড করা হয়েছে। অন্যদিকে আমাদের এ.কে.এম. ফজলুল হক সাহেব নাগরিকত্ব সারেন্ডারের আবেদন করার পরে স্বচ্ছতার সাথে সেই আবেদন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এমবেসিতে তার যে বৈঠক সেই বিষয়ে তথ্য অবহিত করার পরও বৈষম্যভাবে তার এই প্রার্থিতা বাতিল করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে গতকালকে রায় পেয়েছি, ওনার প্রার্থিতার বৈধতা পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আরপিও অনুযায়ী আমরা আমাদের প্রার্থী এবং প্রতীকের প্রচারণা আজকে চালাতে পারবো না, কারণ আরপিওর এটা সীমাবদ্ধতা আছে। এটা আমরা পাবো আগামী 21 তারিখে যখন প্রতীক বরাদ্দ হবে, এরপরে 22 তারিখ থেকে আমরা প্রার্থী এবং প্রতীকের প্রচারণা চালাবো ইনশাআল্লাহ। সেই প্রচারণা যখন শুরু হবে তখন প্রার্থীও আজকে থাকার কথা ছিল বিশেষ অতিথি হিসাবে, ওনার একটি বিশেষ জরুরি প্রোগ্রাম থাকায় ওনাকে দেখা যেতে হচ্ছে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, আজকে আসতে পারেননি। আমরা প্রার্থী এবং প্রতীকের প্রচারণা আজকে চালাতে পারবো না, কারণ নির্বাচনী আইনের সীমাবদ্ধতা রয়েছে। সেটা আমরা যেহেতু আইনের মানুষ, আমরা নীতির মানুষ, আমরা নীতিমালা মেনে আইন মেনে 22 তারিখ থেকে ইনশাআল্লাহ সেই প্রচারণা চালাবো ইনশাআল্লাহ। আরেকটি ভোট হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাকে আরেকটি ভোটে অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের আপনি একজন প্রতিনিধি, বাংলাদেশের 13 কোটি ভোটারের আপনি একজন ভোটার। সেই মর্যাদা নিয়ে বাংলাদেশকে মেরামত করার জন্য, বাংলাদেশের মর্যাদা সমুন্নত করার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর পথ রচনা করার জন্যই আপনাকে আরেকটি ভোট দিতে হবে। সেটা হচ্ছে হ্যাঁ এবং না ভোট। সেখানে আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট যদি দেই তাহলে বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশের সংস্কার বিজয়ী হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কল্যাণ রাষ্ট্র গঠনের পথ উন্মোচিত হবে এবং হাজার হাজার শহীদদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারব। শহীদদের স্বপ্ন একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে সনদ, সেই সনদে আমরা হ্যাঁ ভোট দিয়ে
তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সকলে কি হ্যাঁ ভোট দেবেন ইনশাআল্লাহ? এই হ্যাঁ ভোটের পক্ষে লিফলেট বিলি করবেন, ঘরে ঘরে যাবেন, জনগণে বুঝাবেন আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, মুসলমান হতে পারেন, আপনি নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, হিজড়া হতে পারেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি ভিক্ষুক হতে পারেন, আপনি খুদে ব্যবসায়ী হতে পারেন, ক্রেতা বিক্রেতা হতে পারেন, আপনি ছাত্র হতে পারেন, শ্রমিক হতে পারেন, আপনি মালিক হতে পারেন, শিল্পপতি হতে পারেন। যেই পরিচয় আপনার হন না কেন, আপনার একটি কমন পরিচয়, সেটি হচ্ছে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের নাগরিকত্বের মর্যাদা রাখতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। 12 তারিখে আমাদের সবাইকে এই মর্যাদা অনুভব করতে হবে এবং হ্যাঁ এর পক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই হ্যাঁ ভোটের মাধ্যমে 1 নম্বরে আমরা মুক্তিযুদ্ধের মহান মর্যাদাকে সমুন্নত করব। এই হ্যাঁ ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে মর্যাদা ভুলণ্ডিত হয়েছিল সেটাকে আমাদের সমুন্নত করতে হবে। আপনারা জানেন 25শে মার্চে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঘুরে দাঁড়ানোর মাধ্যমে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্ব শূন্যতার সেই অবস্থায় ওই রিপোর্ট বলার মাধ্যমেই মুক্তিযুদ্ধের যাত্রা গতি পেয়েছিল। সেই দিন জিয়াউর রহমানের পাশে ছিলেন ডক্টর কর্নেল অলি আহমদ সাহেব। তিনি আলহামদুলিল্লাহ এখন জামাত ইসলামীর জোটে অংশগ্রহণ করেছেন, কি করেন নাই? এরপরে মেজর আখতারুজ্জামান সাহেব, তিনি মুক্তিযোদ্ধা, রিটায়ার্ড সৈনিক, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি এখন জামাত জোটে অংশগ্রহণ করেছেন। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কাজেই মুক্তিযুদ্ধের প্রতীক হচ্ছে এখন বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামীর নেতৃত্বে যে জন্মদাতা, সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কাজে এই মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে হলে আমাদেরকে হ্যাঁ ভোটে অংশ নিতে হবে। এই মুক্তিযুদ্ধের সম্মান কিভাবে বুলণ্ডিত হয়েছিল? যখন দেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে নেমে পড়েছিল এবং 21শে নভেম্বর আমরা সশস্ত্র বাহিনী দিবস পালন করি। জনগণের সাথে আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছিল 21শে নভেম্বর 1971 সালে। সেজন্য 21শে নভেম্বর আমরা সশস্ত্র বাহিনী দিবস পালন করি। এই ঐক্যবদ্ধতার কারণে যখন আমরা দেখলাম মুক্তিযুদ্ধের বিজয় দ্বার প্রান্তে, কয়দিন গেলেই মুক্তিযুদ্ধ বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ, সেই অবস্থায় আমাদের প্রতিবেশী দেশ, বৃহৎ দেশ, দ্য বিগেস্ট ডেমোক্রেসির দেশ, দ্য বিগেস্ট পপুলেশনের দেশ ইন্ডিয়া এগিয়ে আসলো। 3রা ডিসেম্বর আমাদেরকে অফিসিয়ালি সমর্থন জানালো রাজনৈতিকভাবে। 6 ডিসেম্বর থেকে মাত্র সপ্তাহখানিক যুদ্ধ করলো। তাহলে এই যুদ্ধে সহযোগিতাকে আমরা স্বাগত জানাই, কিন্তু 1 সপ্তাহ যুদ্ধের বিনিময়ে 16 ডিসেম্বরে আপনার যে বিজয়ের গৌরব হাইজাক করেছেন, সেটাকে আমরা সমর্থন করতে পারি না। 16 ডিসেম্বরে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার কথা ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে জেনারেল এমএজি ওসমানী, কিন্তু জেনারেল এমএজি ওসমানীকে সিলেট পাঠিয়ে দিয়ে একে খন্দকার সেখানে উপযোগী মারছিলেন, তাকে বসার চেয়ার দেওয়া হয় নাই। সেখানে অন্যায়ভাবে, বিধি বহির্ভূত ভাবে, ন্যায় নীতির বিরুদ্ধে দিয়ে সেখানে জেনারেল অরোরা কেন স্বাক্ষর করেছিল আজকে আমরা জানতে চাই। সেই জেনারেল অরোরার স্বাক্ষরের মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধকে ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধে পরিণত করেছিল ভারত, এবং তারা 16 ডিসেম্বরের এই ছবিটা কৃতিত্বের সাথে তাদের আর্মি হেডকোয়ার্টারে
দীর্ঘদিন ধরে টাঙিয়ে রেখেছিল। এইভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধের রূপ নেওয়া, করিডর স্বাক্ষর করা এবং সেই ছবি তাদের আর্মি হেডকোয়ার্টারে টাঙিয়ে রাখা এবং মোদিজির গত 16 ডিসেম্বরে ইন্ডিয়ার বিজয় হিসাবে বিবৃতি দেওয়া প্রমাণ করে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা বাংলাদেশকে একটি ক্রোধ রাজ্য দেখতে চায়। দীর্ঘ 54 বছর পরে 2000 শহীদ আবু সাইদ, শহীদ ফয়সল শান্ত, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ হৃদয় তরুয়া ফরহাদ হোসেন, বহরহাটের সাইমন তানভীর সহ সারা দেশের 2000 শাহাদাতের বিনিময়ে, অসংখ্য ত্যাগ কোরবানির বিনিময়ে, অনেকের চোখ হারানোর বিনিময়ে, অন্ধত্বের বিনিময়ে, বন্ধুত্বের বিনিময়ে আমরা 36শে জুলাই 5 আগস্ট 2024 তারিখে সেই ইন্ডিয়ান হেজেমনিকে পরাজিত করেছিলাম এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই হাবট হচ্ছে সেই মুক্তিযুদ্ধের বিজয় পুনরুদ্ধার হয়েছে 36শে জুলাই। কাজেই মুক্তিযুদ্ধের সম্মান এবং জুলাই বিপ্লবের সম্মানকে সমুন্নত করার জন্যই আমাদেরকে 12 তারিখে হাবট দিতে হবে, হাবট দিতে হবে, হাবট দিতে হবে। কাজেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা। সেই ঘোষণাপত্র 54 বছর ধরে বাস্তবায়ন করা হয়নি। সেজন্যই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আর জুলাই বিপ্লবের টার্গেট হচ্ছে বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কাজেই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্যে কোনো বিরোধ নেই, বরং মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাস্তবায়নের জন্যই আমাদের শহীদ আবু সাইদরা রক্ত দিয়েছিল। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে সমুন্নত করার জন্য রক্ত দিয়েছিল। কাজেই হাবট দিয়ে আমাদেরকে একদিকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে বাস্তবায়ন করতে হবে, অন্যদিকে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র বৈষম্যহীন একটি ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যকে আমাদেরকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে এই 54 বছর ধরে যে সেবাদার সরকার কায়েমের চেষ্টা করেছিল একটি দলের সাথে সম্পর্ক করে, সেই রীতিকে আমাদের মানতে হবে। কোন দেশ একটা দলের সাথে সম্পর্ক করতে পারবে না। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে হবে। বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল সকল দলের সাথে সম্পর্ক করতে হবে। এখনো আমরা লক্ষ্য করছি, আগে একটি বিশেষ দলের সাথে তারা সম্পর্ক সৃষ্টি করেছিল, সেই দলটির নাম হচ্ছে আওয়ামী লীগ। একটি দলের সাথে সম্পর্ক করে একটি দেশের সকল কিছু লুটে নেবেন, সেটা বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। সেজন্য বাংলাদেশকে এই সেবাদার সরকারের কালচার থেকে, নির্বাচনহীন কালচার থেকে, একদলীয় শাসনের কালচার থেকে বের করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিতে হবে এবং সেই ম্যান্ডেটের ভিত্তিতে যারা সরকারে আসবে, সেই সরকারি দল এবং যারা বিরোধী দল থাকবে, এই বিরোধী দলের সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে হবে। সেজন্যই হচ্ছে আগামী 12 তারিখে হ্যাঁ ভোট দিতে হবে। এখন আমাদের হ্যাঁ ভোট কেন? আমরা যদি সরকারি দলে যাই তাহলে 35 ভাগ 40 ভাগ ভোট পাবো, তাহলে 60 ভাগ ভোট সরকারি দলের বাইরে থাকবে। অতীতে ইন্ডিয়ার পরামর্শে আমাদের আওয়ামী লীগ সরকার এই স্বল্প সংখ্যক সমর্থন নিয়েই তারা ফেসিবাদ কায়েম করেছিল। এমনকি 96-তে স্বল্প সংখ্যক সমর্থন পেলেও 2008 সালের নির্বাচন ছিল পাতানো নির্বাচন। 2008 সালে ডিজিটাল কারচুপির
অস্বাভাবিক নির্বাচন করা হয়েছিল। কারণ এটিএম শামসুল হুদা ওয়াদা করেছিলেন 2008 সালের নির্বাচনের কেন্দ্রভিত্তিক গেজেট প্রকাশ করবেন ভোটের 3 মাসের মধ্যে, কিন্তু তিনি সেই ওয়াদা পালন করতে পারেননি। সেই ওয়াদা পালন না করে তিনি সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছেন এবং এখন দুনিয়া থেকেও বিদায় নিয়েছেন। তিনি কেন সেই ওয়াদা পালন করতে পারেননি? কারণ 2008 সালে কোন কোন কেন্দ্রে 107 ভাগ ভোট কাস্ট হয়েছে, কোন কোন কেন্দ্রে 105 ভাগ, 103 ভাগ ভোট কাস্ট হয়েছিল। 90 ভাগের বেশি ভোট কাস্ট দেখানো হয়েছিল অসংখ্য কেন্দ্রে। কাজে এই ফলাফল দেখে বুঝা গিয়েছিল এখানে জনমতের প্রতিফলন হয়নি, এখানে অস্বাভাবিকভাবে ফলাফল তৈরি করা হয়েছে। বাইরে নির্বাচনের খেলা চলেছে আর ভিতরে ফলাফল তৈরি করা হয়েছে। এই ডিজিটাল কারচুপির অস্বাভাবিক নির্বাচন 2008 সালের নির্বাচনের মাধ্যমেই মৌলিকভাবে আওয়ামী ফ্যাসিবাদের সূত্রপাত হয়। সেই রকম নির্বাচন করার ষড়যন্ত্র আমরা আগামী নির্বাচনেও দেখতে পাচ্ছি। সেই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সেজন্য জনগণ সচেতন আছে। যতই ষড়যন্ত্র করুন, যতই ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা করুন, জনগণ প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেবে এবং জনমত বুঝে নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সেই ধরনের নির্বাচনের পরে 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে নিশিরাতে নির্বাচন, 2024 সালে আমি দামি নির্বাচন। এইভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। আগামী 12 তারিখে সেই ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর আসতে না পারে সেজন্যই আমাদেরকে ভোট দিতে হবে। সেই জন্য আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসলে আবার সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হবে। আপনারা কি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে চান? তাহলে অবশ্যই আমাদেরকে 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে ভোটের পক্ষে ভোট দিতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে, অতীতে সরকারি বেসরকারি আধা সরকারি বিভিন্ন নিয়োগ হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়। সরকারি দল করলে সরকারি দলের নেতার আত্মীয় হলে রিক্রুটমেন্ট হয়েছে, নিয়োগ পাইছে, চাকরি পাইছে, এর বাইরে কেউ চাকরি পায় নাই। এইরকম বৈষম্য বাংলাদেশে থাকতে পারে না। 65 ভাগ কোটায় নিয়োগ দেওয়া হতো আওয়ামী লীগের আমলে, আওয়ামী ফ্যাসিবাদের আমলে। সেজন্য বাংলাদেশের মেধাবী তরুণদেরকে বাংলাদেশ সেবার সুযোগ দিতে হলে বৈষম্যহীনভাবে, নিরপেক্ষভাবে মেরিটোক্রেসির চর্চা করতে হবে, মেধার চর্চা করতে হবে। সেজন্য প্রতিযোগিতাকে স্বচ্ছ এবং উন্মুক্ত করতে হবে। সেই স্বচ্ছ এবং উন্মুক্ত করার জন্য আমাদেরকে যে পাবলিক সার্ভিস কমিশন আছে, সেখানে শুধু সরকারি দলের প্রতিনিধি থাকলে চলবে না, সেখানে বিরোধী দলের প্রতিনিধি সহ একটি ভারসাম্যপূর্ণ পিএসসি গঠন করতে হবে। এইভাবে আধা সরকারি সহ সকল নিয়োগ বোর্ডে সরকারি দল এবং বেসরকারি দলের সমন্বিতভাবে তৈরি করে আমাদের ছেলেদেরকে মেধার সুযোগ দিতে হবে। মেধার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে যদি নিয়োগ হয় তাহলে বাংলাদেশ মেধাবী নেতৃত্ব পাবে, বাংলাদেশ প্রোডাক্টিভিটি বাড়বে, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এইরকম মেধাবীদের গুরুত্ব না দেওয়ার কারণে অতীতে সকল মেধাবীরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আমেরিকা গিয়ে, কানাডা গিয়ে, লন্ডন গিয়ে সেখানে মুদির দোকান করছে, ডিপার্টমেন্টাল স্টোর করছে। এই ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে আমরা আমাদের মেধাবীদেরকে এইভাবে হারিয়ে যেতে দিতে পারি না। সেজন্য সেইভাবে যদি স্বচ্ছ নিয়োগ চান তাহলে অবশ্যই আমাদেরকে ভোট দিতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে প্রেসিডেন্টকে আগে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল যে প্রেসিডেন্ট কলমের খোঁচায় যে কোনো খুনি, দণ্ডপ্রাপ্ত খুনিকে মাফ করে দিত। প্রেসিডেন্ট একজন খুনিকে, দলীয় খুনিকে, দণ্ডপ্রাপ্ত খুনিকে মাফ করে দেওয়ার কারণেই আজকে বাংলাদেশ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। বিশেষ ব্যবস্থায় সন্ত্রাসীদেরকে বের করার কারণে আজকে শরীফ, উসমান, হাদিকে
প্রকাশ্য দিবালোকে খুন হয়েছে। যেই শুটার তাকে খুন করেছে ফয়সল, সে এখনো গ্রেপ্তার হয়নি। কেন গ্রেপ্তার হয়নি সেটাও আমরা জানতে চাই। অবিলম্বে শহীদ শরীফ ওসমান হাদির খুনি সহ সকল খুনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আমরা আবেদন জানাচ্ছি। তাহলে প্রেসিডেন্টের অবাধ ক্ষমা করার ক্ষমতা, এটাকে খর্ব করা হবে হ্যাঁ ভোটের মাধ্যমে। আমার ভাই খুন হয়েছে, আমার মায়ের সাথে কথা বলতে হবে, আমার বাবার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। আমরা যদি চাই খুনির ফাঁসি হোক, তাহলে ফাঁসি দিতে হবে। আমরা যদি চাই আমরা তাদেরকে দিয়াতের বিনিময়ে মাফ করব, তাহলে প্রেসিডেন্ট মাফ করতে পারে। এছাড়া প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই এইভাবে দাগি খুনি আসামিকে দলীয় পরিচয়ের কারণে তাকে মাফ করে দেওয়া। সেজন্য আগামী হ্যাঁ ভোট দেব আমরা। প্রেসিডেন্টের এই অবাধ ক্ষমতা আমরা খর্ব করতে চাই। এরপরে হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা। আমরা 1.5 যুগের ফেসিবাদে দেখেছি একজন ব্যক্তির আঙ্গুলি হেলনে সকল কিছু পরিচালিত হচ্ছে। হাসিনা হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, এইরকম ফেসিবাদী ব্যবস্থা আমরা দেখতে চাই না। সেজন্য প্রেসিডেন্টের ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে এবং 2 মেয়াদের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সকল বিষয় যদি সঠিক হয় তাহলে বাংলাদেশ সঠিক পথে এগোবে। তাহলে এইভাবে আমাদের হ্যাঁ ভোটের অনেকগুলো বিষয় আছে। সময়ের স্বল্পতার কারণে আমি সবগুলো বললাম না, মৌলিক কয়েকটি কথা